জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়াও ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুপুরে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। স্বৈরশাসন যখন বাংলাদেশের মানুষের উপর চেপে বসে, তখন আবার এই ছাত্র যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটায়, গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার পুনঃপ্রবর্তন করে। তো গণতন্ত্র ছাড়া তো বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এই পরিকল্পনা তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী জানান, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২,৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪,৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩,১১০টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তী সরকার এর আগে এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি। ঢাকাসহ সারা দেশে বিভিন্ন এলাকায় ভোর থেকেই পেট্রোল পাম্পগুলোতে বরাবরের মতোই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। বিভিন্ন যানের চালক মালিকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন জ্বালানি পাওয়ার আশায়। এদিকে পাম্পগুলোর সামনে দীর্ঘ গাড়ির সারির ফলে সড়কে দেখা দিচ্ছে যানজট। ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। বর্তমানে রামেক হাসপাতালে ১৪৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮৮ শিশু। ২ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন পরেই শুরু হচ্ছে হজ যাত্রা। শুক্রবার রাত 12:30টায় ৪১৯ যাত্রী নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট। এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সবশেষ প্রস্তুতি। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন ৭৮,৫০০ যাত্রী। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যেই অস্ট্রেলিয়ার অন্যতম বড় একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সকালে ভিক্টোরিয়া ফায়ার রেস্কিউ সার্ভিসের ডেপুটি কমিশনার মিশেল কাউলিং সংবাদ মাধ্যম এবিসি নিউজকে এ তথ্য জানান। অস্ট্রেলিয়ার সচল থাকা মাত্র ২টি তেল শোধনাগারের মধ্যে জিলং শোধনাগারটি অন্যতম। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোল ব্যবধানে জিতেছিল বায়ার্ন মিউনিখ। তাই দ্বিতীয় লেগে কোনোমতে হার এড়ানোর দরকার ছিল জার্মান জায়ান্টদের। কিন্তু স্প্যানিশ ক্লাবটিকে ৪-৩ গোল ব্যবধানে হারালো তারা। ফলে ২ লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠল বায়ার্ন।